আজকে যে গল্পটা বলবো সেটা হচ্ছে আমাদের 5 বন্ধু। 5 বন্ধু ঠিক নয়, তার মধ্যে আছে আমার 2 দাদা। এক দাদা হচ্ছে সুমিত মুখার্জি, আর এক দাদা ইন্দ্র মুখার্জি, আর আমার 2 বন্ধু বিশ্বাস আর কানাই, আর আমি হচ্ছি অভিষেক। আজকে যে গল্প বলবো সেটা আমার দাদা সুমিত মুখার্জি ডায়েরির পাতা থেকে। তিনি কাজ করতেন এক কেন্দ্রীয় সরকারি এজেন্সিতে। আমরা গত 15 বছর ধরে একসাথে ঘুরে বেড়াচ্ছি, 2005 সাল থেকে 2020 সাল পর্যন্ত। তারপর বিভিন্ন পরিস্থিতির কারণে আমাদের আর একসাথে আর বেরোনো হয়নি। দাদা মানে আমার খুড়তুতো দাদা সুমিত মুখার্জি, এবং আমার মাস্তুতো দাদা হচ্ছে ইন্দ্র মুখার্জি। তো সেই আমার খুড়তুতো দাদার জন্যই আমরা গত 15 বছর ধরে একসাথে অনেক জায়গা, বহু জায়গা ভ্রমণ করতে পেরেছি। এবং তিনি খুব সুন্দর ডায়েরি লিখতেন, এবং তার সমস্ত ভ্রমণের ডিটেলস তিনি তার ডায়েরিতে লিখে রাখতেন। এবং তখন তো সেই সময় সোশ্যাল মিডিয়া বা ফোন অত কিছু ছিল না, ওই জন্য উনি সমস্ত ইনফরমেশান সব ডায়েরিতে লিখে রাখতেন। কোথায় যাচ্ছেন, কোন ট্রেন, কত কী ভাড়া, কীভাবে ঘুরছেন, এবং তিনি ভ্রমণের বইতেও লেখালেখি করতেন। তো আজকে যে গল্পটা বলবো সেটা আমার দাদা ডায়েরির পাতা থেকে। তাহলে আজকে শুরু করছি আজকের গল্প। ছোট্ট ছুটির সবুজ ঠিকানা মংপং। ভ্রমণে মংপংয়ের কথা পড়ে ও ছবি দেখে অনেকদিনের ইচ্ছা ছিল এখানে যাওয়ার। তাই সুযোগ পেতেই এপ্রিলের মাঝামাঝি 3 দিনের ছুটিতে আমরা বেরিয়ে পড়েছিলাম 5 জন। 5 জন মানে আমি, সুমিত মুখার্জি, আমার ভাই ইন্দ্র মুখার্জি, এবং আমার আরেক ভাই অভিষেক। আমার যে ভাই অভিষেক, তার 2 বন্ধু বিশ্বাস ও কানাই। তাহলে আমি অভিষেক আজকের এই গল্প পাঠ করছি দাদার ডায়েরির পাতা থেকে। উদ্দেশ্য তিস্তা নদীর তীরে অরণ্য ছাওয়ায় অবস্থিত মংপংয়ের পশ্চিমবঙ্গের বন উন্নয়ন নিগমের কটেজে কটা দিন কাটানো আর আশেপাশের স্থানগুলো দেখে নেওয়া। রাত 10টা দার্জিলিং মেলে চেপে পরদিন 8টার সময় পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। এখান থেকে মংপংয়ের বনবাংলোর দূরত্ব কম বেশি 32 কিলোমিটার। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি এগিয়ে চলল মহানন্দা ওয়াইল্ড স্যাংচুরির বুক চিরে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছালাম সেবকেশ্বরী কালী মন্দির। সেটা পেরোতেই পেয়ে গেলাম ঐতিহাসিক করোনেশন ব্রিজ পেরিয়ে তিস্তাকে পাশে নিয়ে ওদলা বাড়ি যাওয়ার রাস্তাটা কিছুটা এগোতেই পথের বাঁদিকে পড়ল মংপং পুলিশ স্টেশন, আর ডান দিকে অরণ্যের মধ্যে দিয়ে পায়ে হাঁটা রাস্তা চলে গেছে। সেখানেই সাইনবোর্ড নির্দেশ করা আছে মংপং টুরিস্ট কটেজ। চোখের সামনে ধরা দিল সবুজের মাঝে লাল চাদরে মোড়া বন দপ্তরের কটেজ। কটেজের সামনে ছোট্ট ব্যালকনি, আর ব্যালকনির সামনে লনের মধ্যেই আছে শাল, হর্তকি প্রভৃতি বেশ কিছু বড় ধরনের গাছ। বেশ কয়েকটা গাছের গায়ে প্রচলিত বৈজ্ঞানিক নাম লেখা আছে। লনটি ঘেরা হয়েছে লোহার রেলিং দিয়ে, আর রেলিংয়ের পরেই ঢাল বেয়ে শুরু হয়েছে জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়েই গেছে রেল লাইন। অসাধারণ সুন্দর প্রকৃতির পরিবেশ, দূরে জলরাঙা পাহাড়, আর অনতি দূরে বয়ে চলেছে তিস্তা। ট্রেন থেকে নামার পর থেকেই আকাশের মুখ গোমড়া, আর যত এগিয়েছি হাওয়ার দমক তত বেড়েছে। এখানে এসে জানতে পারলাম কাল রাতে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। চারপাশের জঙ্গল ভেজা ভেজা সবুজ, আর প্রচণ্ড গতিতে হাওয়া বইছে। ভ্রমণে পড়েছিলাম বর্ষা স্নাত মংপংয়ের রূপ অসাধারণ, কিন্তু সেই রূপ যে আমাদের সামনে প্রথম দিনেই ধরা দেবে সেটা এখানে এসে ভাবতেই পারিনি। আজকের দিনে নিখাদ অবসর, তাই স্নান সেরে কটেজের সামনে জঙ্গলেই হাঁটতে বেরোলাম। কিছুক্ষণের মধ্যেই ডাক পড়লো লাঞ্চের। ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি আর মাছের কালিয়া দিয়ে বেশ তৃপ্তি করে খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম। জঙ্গল অতিক্রম করে বড় রাস্তায় পুলিশ স্টেশন ছাড়ি একটু এগোতেই চোখে পড়ল স্থানীয় গ্রামবাসীদের ছোট ছোট ঘর আর দোকান। একটা দোকানে বসে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে গল্প করতে করতে চা খাওয়া হলো। বড় রাস্তা থেকে একটা সিমেন্ট বাঁধানো রাস্তা উঠে যাচ্ছে ওপরে। উঠে গেলাম সেই রাস্তা ধরে। এখানে একটা ছোট গ্রাম। এই গ্রামে বেশ কয়েকটি পরিবারের বাস। প্রত্যেকটা বাড়ি উঠোন সাজানো মৌসুমি ফুল দিয়ে। বস্তি এলাকার শুরুতেই ছোট ইংলিশ মিডিয়াম স্কুল। সবে স্কুল ছুটি হয়েছে, কচিকাচারা দলে দলে বেরিয়ে পড়েছে। কেউ এসে আমাদের সঙ্গে কথাও বলছে। এখানকার অধিবাসীদের জীবিকা মূলত হাঁস, মুরগি, শুয়োর পালন। সন্ধ্যা হয়ে আসছে, তাই আস্তে আস্তে ফিরে এলাম কটেজে। পরদিন ভোরে উঠে স্নান সেরে জলখাবার খেয়ে আমরা প্রস্তুত। আজকের গন্তব্য রবীন্দ্র স্মৃতি বিজড়িত মংপু। করোনেশন ব্রিজ ক্রস করে তিস্তাকে ডান দিয়ে রেখে ন্যাশনাল হাইওয়ে 31
ধরে আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছালাম কালীঝোড়া। কালীঝোড়া পেরিয়ে কিছুটা যাওয়ার পরেই রাস্তা দুভাগ হয়ে গেছে। বাঁদিকে চড়াই রাস্তা চলে গেছে মংপুর দিকে, আর ডান দিকে রাস্তা চলে গেছে কালিম্পং হয়ে গ্যাংটক। আমরা বাঁদিকে চড়াই ধরলাম। শুরু হলো পাহাড়ে ওঠার পালা। যত উপরে উঠছি রাস্তা তত নির্জন হচ্ছে, আর সঙ্গে সঙ্গে বাড়ছে প্রাকৃতিক সৌন্দর্য। বেশ খানিকটা উপরে উঠে খাদের দিকে তাকাতে পাখির চোখে ধরা দিল কালীঝোড়া আর তিস্তা। তারপর চোখ তুলে তাকালাম মেঘের দিকে। মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লাম রাস্তায়। চোখ ভরে দেখলাম পাহাড়ের রাজাকে, সঙ্গে তার পরিবারবর্গকে। প্রাথমিক মুগ্ধতা কাটিয়ে আবার এগোবার পালা। এবার রাস্তার ডান দিকে কাঞ্চনজঙ্ঘা, আর বাঁ দিকে ছোট ছোট কাঠের বাক্স বাড়ি আর কমলা লেবুর বাগান। আরও কিছুক্ষণ এভাবে চলার পর পাহাড়ের বাঁকে ঢেকে গেল কাঞ্চনজঙ্ঘা। এবার আমাদের পথের সঙ্গী দৈত্যাকৃতি বুনো ফার্ন, মস আর বন্যপুষ্প। তারই মাঝে পায়ে চলা পথ নেমে গেছে রবীন্দ্র ভবনের দিকে। সবুজের আড়ালে ছবির মতো সেটে আছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবন। কাঠের বাংলোটি সাদা রং করা। বাংলোর সামনে বাগান, সেখানে হয়ে আছে মৌসুমি ফুল, আর দূরে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা। ভবনের সামনে আসতেই শুনতে পেলাম ভিতর থেকে দরাজ কণ্ঠে কেউ গাইছে, যে রাতে মোর দুয়ারগুলি। কিছুক্ষণ পরে বোধহয় আমাদের কথাবার্তা শুনেই বেরিয়ে এলেন গায়ক। পরিচয় হলো মিস্টার রাউতের সঙ্গে। ইনি দায়িত্বে আছেন রবীন্দ্র ভবনের রক্ষণাবেক্ষণের। তিনি নিয়ে গেলেন আমাদের বাংলোর মধ্যে সামনের বারান্দাতেই কাঠের সোফায় রাখা কবির ছবি মালা দিয়ে সাজানো। রাউত জানালেন বাংলোটি ছিল মৈত্রী দেবীর স্বামী ডক্টর এম সেনের। তিনি গভর্নমেন্টের কুইনাইন ফ্যাক্টরিতে চাকরি করতেন। মৈত্রী দেবীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ এখানে মোট 4 বার আসেন। প্রথমবার আসেন 1938 সালে, দ্বিতীয় ও তৃতীয়বার আসেন 1939 সালে এবং শেষবার আসেন 1940 সালে। 1940 সালে তার 80তম জন্মদিন তিনি এখানেই উদযাপন করেন এবং আবার ফিরে আসার প্রতিশ্রুতি দেন, কিন্তু এরপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আর ফেরা হয়নি। প্রথমেই ঢুকলাম তার শোয়ার ঘরে। এখানে কাঠের খাটের ওপর তার সাদা রঙের মূর্তি রাখা। এই খাটটিতে তিনি শুতেন। রাউত জানালেন খাটটি রবীন্দ্রনাথের ডিজাইন করা এবং তার বানানো তার পুত্র রবীন্দ্রনাথের। ঘরটিতে রবীন্দ্রনাথের বেশ কয়েকটি আলোকচিত্র আছে। সেখান থেকে গেলাম ড্রেসিং রুমে। সেখানে দেয়ালে টাঙানো আছে তার আঁকা বেশ কিছু ছবি, নিজের হাতে লেখা কবিতা ও ডুডলসের নিদর্শন। এখানে সংরক্ষণ করা আছে বেশ কিছু চিঠি। এরপর দেখলাম তার প্রার্থনাস্থল ও তার লেখার ঘর। পুরো বাড়িটিকেই রাউত খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছেন। রবীন্দ্রনাথ ও রাউতকে বিদায় জানিয়ে আবার আমরা ফিরে চললাম কটেজের দিকে। দুপুর নাগাদ কটেজ গিয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম চা বাগান দেখতে। এবার আমাদের গাড়ি নিল ওদলাবাড়ির রাস্তা। কোনো পাহাড়ি রাস্তা নয়, সমতলের উপর দিয়ে গাড়ি ছুটে চলেছে। শুরু হলো দিগন্ত বিস্তৃত চা বাগান। যেদিকে চোখ যায় শুধু চোখে পড়ছে সবুজ চা বাগান, শেড ট্রি, আর ছাতা মাথায় চা শ্রমিকরা চা তুলতে। আমাদের গাড়ি এসে থামলো রানীচড়া টি এস্টেটে। ঢুকে পড়লাম বাগানের মধ্যে। সেখানে চা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের ছবি নিয়ে ফিরে চললাম কটেজের দিকে। ফেরার পথে আমাদের পথ কাটল লিজ নদী। দুয়াশে সবুজ বাগিচার বুক ছেড়ে বয়ে চলেছে। আমরা নামলাম নদীর চরে। এখানে খুব বেশি জল নেই নদীতে, তবে ড্রাইভার জানালো বর্ষাকালে এর রূপ কিন্তু অন্যরকম। সন্ধে নাগাদ কটেজের লনে তিস্তার দিকে মুখ করে চেয়ার নিয়ে বসলাম। সামনে একটা উঁচু মরা গাছ, হাত তুলে দাঁড়িয়ে। একটু একটু করে তিস্তার উল্টো দিকে পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ছে রাঙা সূর্য। ইতিমধ্যে এসে গেল গরম চা আর মোমো। কটেজের লাইটগুলো জ্বলতে শুরু করেছে। এমন সময় সামনে জঙ্গল থেকে ডেকে উঠল একটা ময়ূর। আস্তে আস্তে নেমে এলো সন্ধে। আমরাও ফিরে এলাম কটেজে। আপাতত আজকের জন্য এই গল্প এখানেই শেষ হলো। গল্প পাঠ করলাম আমি অভিষেক, আমার দাদা, আমার খুড়তুতো দাদা সুমিত মুখার্জি ডায়েরির পাতা থেকে। এবং এই প্রেক্ষাপট হচ্ছে 2010-এ। হয়তো আজকের দিনে সেই প্রেক্ষাপট, সেই ভাড়া, সেই জিনিসপত্র, সেই পরিস্থিতি তো নাও মিলতে পারে। এই পুরো ঘটনাটি যখন লেখা হয়েছে বা যখন আমরা ঘুরতে গেছিলাম সেই সময়টা হচ্ছে 2010 সাল। তাই আজকের জন্য আমি অভিষেক আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘুরতে থাকুন, ছুটতে থাকুন।